নেক্সট ক্লাস ইনকাম ফ্রম আদার সোর্স শেষ করে কয়েকটা আমরা কেস স্টাডি করব, কয়েকটা আমরা প্রবলেম সলভ করব, তাহলে আমাদের পরীক্ষার যে শেপটা সেটা চলে আসবে। এতদিন আমরা পড়েছি, বাট পরীক্ষার শেপটা সেটা আমাদের তখন চলে আসবে। আচ্ছা, তো গতদিন একটু ইলাবোরেটলি আলোচনা করতেছিলাম ক্যাপিটাল গেইন টার্মস এন্ড কন্ডিশন, বাট সেটা ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ অ্যাকাউন্টিং। ক্যাপিটাল গেইন কাকে বলে, ক্যাপিটাল গেইন কখন হয়, ক্যাপিটাল গেইন কিসের উপর হয়, এটা ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ অ্যাকাউন্টিং লাস্টে আমরা আলোচনা করছিলাম। কিন্তু আজকে যেটা আমরা দেখব সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স এর ভিউ থেকে। তোমাদের ওখানে সাউন্ড আসে, একটু মিউট করে রাখো নিজেকে, যখন কথা বলবো তখন বলবো। তো যেটা বলছি যে ইনকাম ট্যাক্স এর ভিউ থেকে ক্যাপিটাল গেইন, ক্যাপিটাল অ্যাসেট কিরকম বা এর উপর ট্যাক্সটা কিভাবে হবে, সে বিষয়গুলো আজকে আমরা দেখব। তো মোরলেস সেম, কিছুটা একটু ডিফারেন্স থাকতে পারে। অ্যাকাউন্টিং এন্ড ট্যাক্সেশন মোরলেস সেম, বাট ইনকাম ট্যাক্স অথরিটি এটা সিচুয়েশনের উপর তারা কখনো কিছু রুলস এন্ড রেগুলেশন ইম্পোজ করে। আচ্ছা, তো তোমাদের ক্যাপিটাল অ্যাসেট, তোমাদের ইনকাম ট্যাক্সে এখানে ক্যাপিটাল অ্যাসেট কি কিভাবে ডিফাইন করেছে। এখানে বলেছে যে ক্যাপিটাল অ্যাসেট মিন্স প্রপার্টি অফ এনি কাইন্ড। আমি একটু লিখি, ক্যাপিটাল অ্যাসেট means property of any kind held by the assessee, whether or not connected with his business or profession, but does not include কোনগুলো ইনক্লুড না সেটা পরে বলছি। ফার্স্টলি আমি ডিফাইন করছি ক্যাপিটাল অ্যাসেট ক্যাপিটাল অ্যাসেট মিন্স প্রপার্টি অফ এনি কাইন্ড। এই যে এটা হচ্ছে আমাদের মূল থিম, প্রপার্টি অফ এনি কাইন্ড held by the assessee whether or not connected with his business or profession, সেটা তার বিজনেস বা তার প্রফেশনের সাথে কানেক্টেড হোক আর না হোক, held by assessee কর্তৃক সেটা ধারণ করা property of any kind is called capital asset, but does not include, বলে দিয়েছে কোনগুলো না, কোনগুলো ক্যাপিটাল অ্যাসেট না বলে দিয়েছে। আমি একটু সংক্ষেপে বলে দেব যে এখানে বলছে যে এনি স্টক ইন ট্রেড, দেখো স্টক ইন ট্রেড কি একটা অ্যাসেট না? স্টক ইন ট্রেড আর ইনভেন্টরি, স্টক ইন ট্রেডটা কি ইনভেন্টরি না? কে শুনতে পাচ্ছ না? জি স্যার। তাহলে স্টক ইন ট্রেড দ্যাট ইজ ইনভেন্টরিটা ব্যালেন্স শিটে দেখায়, তার মানে এটা একটা অ্যাসেট। তো এখানে ক্যাপিটাল অ্যাসেট মিন্স প্রপার্টি অফ এনি কাইন্ড, তাহলে এটা একটা প্রপার্টি বা অ্যাসেট। তো এনি কাইন্ড অ্যাসেট বললেও স্টক ইন ট্রেড যেটা তোমার কনজিউমেবল স্টোরস আর র মেটেরিয়ালস হেল্ড বাই দ্য পারপাস অফ হিজ বিজনেস অর প্রফেশন, যেটা বিজনেস বা প্রফেশন পারপাসে যে স্টক ইন ট্রেডটা রাখা আছে এইটা কিন্তু ক্যাপিটাল অ্যাসেট না। এটা অ্যাকাউন্টিংও তাই বলে, অ্যাকাউন্টিংও স্টক ইন ট্রেডকে ক্যাপিটাল অ্যাসেট বলে না, কারণ স্টক ইন ট্রেডটা হচ্ছে অর্ডিনারি কোর্স অফ বিজনেসের মধ্যে পড়ে, গতদিন আলোচনা করেছিলাম। এটা বিক্রি হবে আবার স্টক হবে, এরপরেও তারা আইন সবসময় ডিফাইন করে দিতে হবে। আর এটা বলছে পার্সোনাল ইফেক্ট, দ্যাট ইজ টু সে মুভেবল প্রপার্টি ইনক্লুডিং ওয়ারিং, অ্যাপারেল, জুয়েলারি, ফার্নিচার, ফিকচার, ইকুইপমেন্ট এন্ড ভেহিকলস। যদি কোনো মুভেবল প্রপার্টি হয়
সেটা যদি তোমার ইকুইপমেন্টও হয় বা ফার্নিচারও হয়, সেটা তোমার হবে না, তোমার ক্যাপিটাল অ্যাসেট হবে না। হুইচ আর হেল্ড এক্সক্লুসিভলি ফর পার্সোনাল ইউজ বাই এন্ড আর নট ইউজড ফর পারপাস অফ হিজ বিজনেস অর প্রফেশন অফ দ্য এসএসসি অর এনি মেম্বার অফ হিজ ফ্যামিলি ডিপেন্ডেন্ট আপন হিম। Personal effects, that is to say movable property including wearing apparel, jewelry, furniture, fixture, equipment and vehicles which are held exclusively for personal use by, are not used for purpose of business and profession of the SSC or any member of his family dependent upon। এটাও কি না, তোমার হচ্ছে যে এটাকে আমরা তাহলে কি বলতে পারি যে মুভেবল প্রপার্টি। মুভেবল প্রপার্টি পার্সোনাল মুভেবল প্রপার্টি। আচ্ছা, এটি একটু অন্য জায়গা থেকে আর একটু ভালো করে দেখে আসি, দেখি। বিজনেস এন্ড প্রফেশন পলিটা, দেখতে পাচ্ছ স্ক্রিন? জি স্যার। দেখো এখানে আচ্ছা দেখো এখানে বলা আছে যে স্ট্যাটিউটরি ডেফিনেশন, সেম ডেফিনেশন, এটাকে বলছে পার্সোনাল ইফেক্ট। পার্সোনাল ইফেক্ট অর মুভেবল প্রপার্টি including wearing apparel, jewelry, furniture, fixture, equipment and vehicles which are held exclusively for personal use by and are not used for purpose of business and profession of the SSC or any member of his family dependent on him। সি নাম্বার এসে বলছে এগ্রিকালচারাল ল্যান্ড ইন বাংলাদেশ নট বিং ল্যান্ড সিচুয়েটেড, মানে এইসব জায়গায় না, এগ্রিকালচারাল ল্যান্ড সেটাও তোমার হচ্ছে কি না, ক্যাপিটাল অ্যাসেট না, যদি এইসব জায়গায় না থাকে। যেমন বলে দিয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, তারপরে চিটাগাং ডেভেলপমেন্ট অথরিটি, খুলনা ডেভেলপমেন্ট অথরিটি, ঠিক আছে। এই তার মানে এগ্রিকালচারাল ল্যান্ডটাও না, কিন্তু এগ্রিকালচারাল ল্যান্ডটা যদি তোমার থাকে ভিআইপি এরিয়া, জাস্ট একটু তোমাদের ধারণার জন্য তোমরা জেনে নাও যে সে ধরো ঢাকার মধ্যে যদি থাকে, নারায়ণগঞ্জে যদি থাকে, সিডিএ যদি থাকে, তখন সেটা ক্যাপিটাল অ্যাসেট হবে। আদারওয়াইজ তোমার দিনাজপুরে যদি থাকে একটা এগ্রিকালচারাল ল্যান্ড, সেটা তোমার ক্যাপিটাল অ্যাসেট না। বাট ওই ক্যাপিটাল ল্যান্ডটা যদি তোমার রাজশাহী ডেভেলপমেন্ট অথরিটি আরডিএ তে যদি থাকে, ও আচ্ছা আরো বলে দিয়েছে মিউনিসিপ্যালিটি, পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড, হ্যাঁ পৌরসভা বলছে, দিনাজপুর পৌরসভার মধ্যে যদি হয় তাহলে সেটা ক্যাপিটাল অ্যাসেট না। আর যদি তোমার পৌরসভার বাইরে হয়, মিউনিসিপাল বা ক্যান্টনমেন্ট বোর্ডের বাইরে হয়, তাহলে সেটা ক্যাপিটাল অ্যাসেট। এতটুকুই, তিনটা জিনিসই জেনে রাখো, এই তিনটা জিনিস ক্যাপিটাল অ্যাসেট না। আচ্ছা, তারপরে আরেকটা ডেফিনেশন আমাদের একটু জানা দরকার, সেটা হচ্ছে ফেয়ার মার্কেট ভ্যালু। এটা আমাদের আসবে, ফেয়ার মার্কেট ভ্যালু। ফেয়ার মার্কেট ভ্যালুটা কি? ফেয়ার মার্কেট ভ্যালু মিন্স the price which such asset would ordinarily fetch on the sale of
in the open market on the relevant day, and where such price is not ascertainable, the price who is the Deputy Commissioner of Taxes may determine with the approval in writing of the Inspector Joint Commissioner. ফেয়ার মার্কেট ভ্যালুটা হচ্ছে যে এটা সাধারণত মার্কেটে যে প্রাইসটা চলে সেটা হচ্ছে ফেয়ার মার্কেট ভ্যালু। দেখো where such price is not ascertainable, এটা ascertainable না, কারণ মার্কেটে আজকে একটা প্রাইস চলতে পারে, কালকে কিন্তু আরেকটা প্রাইস চলতে পারে, এই কারণে বলছে such price is not ascertainable, but DCT ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস সে পারে, সে এটাকে ডিটারমাইন করতে পারে, ফেয়ার ভ্যালুটাকে সে ডিটারমাইন করতে পারে, ডিসিটি পারে তার অনুমতি ক্রমে উইথ দ্য অ্যাপ্রুভাল ইন্সপেক্টর জয়েন্ট কমিশনার, ইন্সপেক্টর জয়েন্ট কমিশন উইথ দ্য অ্যাপ্রুভাল ইন রাইটিং, হ্যাঁ সে এটাকে ডিটারমাইন করতে পারে। আরেকটা টার্মস হচ্ছে রেসিডুয়াল ভ্যালু। Residual value received from the leasee in case of an asset leased by a financial institution having license from Bangladesh Bank or termination of lease agreement on maturity or otherwise subject to the condition that such residual value plus amount realized during the currency of the lease agreement. দরকার নাই লিজের বিষয়ে তোমাদের এগুলো বৃহৎ জিনিস আর দেখাচ্ছি না। তো জাস্ট একটা জিনিস জেনে রাখো যে ফেয়ার মার্কেট ভ্যালু তাহলে কোনটা। ফেয়ার মার্কেট ভ্যালু হচ্ছে যে asset would ordinarily fetch on sale in the open market in the relevant day. Relevant day তে ওপেন মার্কেটে যদি কোনো সেল যে সেল প্রাইসটা আসবে সেটা হচ্ছে ফেয়ার ভ্যালু। আচ্ছা, এখন আমাদের এই ক্যাপিটাল গেইন কখন হবে? ক্যাপিটাল গেইন তিনটে সিচুয়েশনে হবে। সেটা হচ্ছে যখন ক্যাপিটাল অ্যাসেট তোমার ট্রান্সফার হবে তখন হবে, যখন ক্যাপিটাল অ্যাসেট তোমার সে ধরো সেল হবে, মানে সেলের মাধ্যমে তো একটা ট্রান্সফার হতে পারে, তো সেল, এক্সচেঞ্জ এন্ড রিলিঙ্কুইশমেন্ট অফ দ্য অ্যাসেট, এই তিনটে ক্ষেত্রে তোমার ক্যাপিটাল গেইন হবে, সেল, এক্সচেঞ্জ অর রিলিঙ্কুইশমেন্ট অফ দ্য অ্যাসেট, আর এটা হচ্ছে এক্সটিংগুইশমেন্ট অফ দ্য অ্যাসেট। এই তিনটে ক্ষেত্রে তোমার হচ্ছে হতে পারে যে ট্রান্সফার ইন রিলেশন টু ক্যাপিটাল ইনক্লুডস, দেখো ট্রান্সফারের মধ্যে কি কি আছে, সেল আছে, এক্সচেঞ্জ আছে, relinquishment of the asset আছে, or extinguishment of the asset আছে, of any right therein but does not include, এগুলো না। তাহলে ক্যাপিটাল অ্যাসেট আমার সেল হলে ক্যাপিটাল গেইন হবে, এক্সচেঞ্জ হলে ক্যাপিটাল গেইন হবে, রিলিঙ্কুইশমেন্ট অফ দ্য অ্যাসেট হলেও তোমার রিলিঙ্কুইশমেন্টটা হচ্ছে, আচ্ছা আমি সেলটা বলি, সেল তো খুব আমরা সহজেই বুঝি যে আমি একটা ক্যাপিটাল একটা মেশিন আমি সেল করলাম, তাহলে আমার তখন ক্যাপিটাল গেইন হবে। এক্সচেঞ্জ করলাম, যে আমার মেশিন পুরাতন মেশিন তোমাকে দিয়ে তোমার কাছ থেকে নতুন মেশিন নিলাম, এক্সচেঞ্জ, বা তোমারও পুরাতন আমারও পুরাতন, দুইটা এক্সচেঞ্জ করলাম, তখনও তোমার ট্রান্সফার মানে তখনও তোমার ক্যাপিটাল গেইন হবে। রিলিঙ্কুইশমেন্ট অফ দ্য অ্যাসেট হচ্ছে যে তোমার কোথাও ইনভেস্টমেন্ট আছে বা কোথাও একটা অ্যাসেট আছে, সে ধরো একটা প্লান্ট আছে, 5 জন মিলে একটা প্লান্ট করেছো, তাহলে একটা কি এটা একটা অ্যাসেট না, ক্যাপিটাল অ্যাসেট। এখন এই প্লান্টে তোমার যে ইনভেস্টমেন্টটা সেটা তুমি উইথড্র করেছো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তোমার ইনভেস্টমেন্টটা তুমি বলছো যে তোমরা যারা 5 জন আছো আমার ইনভেস্টমেন্টটা তোমরা কিনে নাও, আমি এখান থেকে উইথড্র করতে চাই, আমি এখান থেকে চলে আসতে চাই, সেটা হচ্ছে রিলিঙ্কুইশমেন্ট অফ দ্য অ্যাসেট। এখন তুমি সে ধরো যখন চলে আসবা, প্রথমে তুমি সে ধরো 1 কোটি টাকা ইনভেস্ট করেছিলা, যখন তুমি চলে আসছো তখন ভ্যালুয়েশন করে দেখা হলো যে তুমি এটা এখন তুমি 1.5 কোটি টাকা পাও, তো তোমাকে যদি 1.5 কোটি টাকা দিয়ে দেওয়া হয় তাহলে যে 50 লক্ষ টাকা হচ্ছে তোমার ক্যাপিটাল গেইন, এটাই হচ্ছে রিলিঙ্কুইশমেন্ট অফ দ্য অ্যাসেট। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। আর এক্সটিংগুইশ হচ্ছে একেবারে নিঃশেষ করে দেয়া কোনো অ্যাসেট, এক্সটিংগুইশমেন্ট অফ দ্য রাইট, কোনো রাইট একদম ছেড়ে দেওয়া বা শেষ করা। কিন্তু এই তিনটা ট্রান্সফার হলে সেখানে ক্যাপিটাল গেইন হবে না, নিম্মুক্ত তিনটা ট্রান্সফার হলে ক্যাপিটাল গেইন হবে না। তার মধ্যে একটা হচ্ছে গিফট, গিফটের মাধ্যমে যদি কোনো অ্যাসেট ক্যাপিটাল অ্যাসেট যদি ট্রান্সফার হয় সেখানে ক্যাপিটাল অ্যাসেট হবে না। আচ্ছা, এনি ডিস্ট্রিবিউশন অফ অ্যাসেট অফ এ কোম্পানি টু ইটস শেয়ার হোল্ডার অন লিকুইডেশন, কোম্পানি লিকুইডেশনে চলে গেছে, তখন শেয়ার হোল্ডারদেরকে কোম্পানির অ্যাসেট ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে, তখন যে কোম্পানির অ্যাসেট যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হলো এটা তো একটা ট্রান্সফার, কোম্পানির নামে ছিল তখন শেয়ার হোল্ডারদের নামে চলে গেল, তখনও ক্যাপিটাল অ্যাসেট ক্যাপিটাল গেইন হবে না, তখন সেটাকে ট্রান্সফার আমরা বলবো না। আরেকটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ক্যাপিটাল অ্যাসেট,
on the dissolution of the firm or other association of person on the partition of the half, that is Hindu undivided family, ওই একই কথা। ডিসলিউশন বা লিকুইডেশনের ক্ষেত্রে যদি ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার হয় তখন সেটাকে আমরা ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার বলবো না, বা সেখান থেকে কোনো গেইন হলে সেটাকে ক্যাপিটাল গেইন বলবো না। ক্যাপিটাল গেইন তিনটা ক্ষেত্রেই হবে, সেল, এক্সচেঞ্জ এন্ড রিলিঙ্কুইশমেন্ট। ঠিক আছে, খেয়াল রাখতে হবে। এবার আমরা দেখব যে দেখো এখানে ফ্লোটা দেওয়া আছে। ক্যাপিটাল গেইন এস পার সেকশন 2-15 অনুযায়ী তোমার কাছে ক্যাপিটাল অ্যাসেট আছে, সেটাকে ট্রান্সফার করবা এস পার সেকশন 2-66 দিয়ে। কিভাবে ট্রান্সফার হতে পারে? তিনটা মোডে ট্রান্সফার হতে পারে, সেল হতে পারে, এক্সচেঞ্জ হতে পারে, রিলিঙ্কুইশমেন্ট হতে পারে। হওয়ার পর তোমার ক্যাপিটাল গেইন হবে, সেই গেইনটা অ্যাসার্টেইন কিভাবে করবা? এস পার সেকশন 31-32। তোমার সেকশন মুখস্থ করার দরকার নাই, বাট ফ্লোটা আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার, দেন ক্যাপিটাল গেইন অ্যারাইজ হবে। ক্যাপিটাল গেইনের উপর আমার ক্যাপিটাল গেইন ট্যাক্স হবে। সেই ট্যাক্সটা কি হবে? অ্যাজ পার প্যারা 2 অফ সেকেন্ড শিডিউল, সেকেন্ড শিডিউলের প্যারা 2-এ ক্যাপিটাল গেইনের উপর কিভাবে ট্যাক্স হবে এটা বলা আছে। আমি বুঝাতে পারলাম? এবার আমরা দেখব যে ট্যাক্স কতটুকু আছে, কিভাবে আছে। দেখো ট্যাক্স রেট ক্যাপিটাল গেইনের উপর আমরা তাহলে এখানে দেখো একটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে যে ক্যাপিটাল অ্যাসেট দেখলাম, কোনগুলো ক্যাপিটাল অ্যাসেট? তারপর কোন মানে ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার কিভাবে হবে? তিনটা মোডে ট্রান্সফার হতে পারে। তারপর ক্যাপিটাল গেইন, কিভাবে ক্যাপিটাল গেইন হবে সেই ক্যালকুলেশনটা আমরা একটু পরে দেখছি। তার আগে একটু দেখে নিচ্ছি ক্যাপিটাল গেইন ট্যাক্সটা কিভাবে হবে। দেখেন এখানে ক্যাপিটাল অ্যাসেট যখন ট্রান্সফার হবে তখনই আমার ক্যাপিটাল গেইন হবে, আর ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স দিতে হবে। এটি আমার এই চ্যাপ্টারের মুখ্য উদ্দেশ্য, যে আমার ক্যাপিটাল গেইন অ্যাসার্টেইন করতে হবে, সেই গেইনের উপর আমাকে ট্যাক্স অ্যাপ্লাই করতে হবে। সেই ট্যাক্সটা কিভাবে অ্যাপ্লাই হবে, সেই ট্যাক্সটা কিভাবে বের করতে হবে। ইন কেস অফ এ কোম্পানি, যদি সেটা কোম্পানি হয়, কোম্পানির ক্ষেত্রে ট্যাক্স পেবল অন দ্য টোটাল ইনকাম এক্সক্লুডিং ক্যাপিটাল গেইন অ্যাজ পার অ্যাপ্লিকেবল রেট। তোমার যে কোম্পানির যে টোটাল ইনকাম আছে সেখান থেকে তোমার এই ক্যাপিটাল গেইনটা বাদ দিতে হবে। বাদ দিয়ে তোমার সেই ইনকামের উপর কোম্পানির যে অ্যাপ্লিকেবল রেট আছে অ্যাজ পার অ্যাপ্লিকেবল রেট অনুযায়ী ট্যাক্স হবে। অ্যাজ পার অ্যাপ্লিকেবল রেট ট্যাক্স পেবল অন দ্য টোটাল ইনকাম এক্সক্লুডিং ক্যাপিটাল গেইন। এক্সক্লুডিং ক্যাপিটাল গেইন মানে টোটাল ইনকামের উপর ট্যাক্স পেবল হবে ক্যাপিটাল গেইন ছাড়া অ্যাজ পার অ্যাপ্লিকেবল রেট। সে ধরো একটা কোম্পানির 1 লাখ টাকা টোটাল ইনকাম থেকে সে ধরো ক্যাপিটাল গেইন আছে 20,000, তাহলে 20,000 বাদ দিয়ে 80,000 টাকার উপর কোম্পানির যে রেট আছে সেই রেট অনুযায়ী তারা ট্যাক্স দেবে। তাহলে এবার ক্যাপিটাল গেইনের উপর কিভাবে ট্যাক্স দেবে? ট্যাক্স এট দ্য রেট অফ 15%। হারে ট্যাক্স দেবে। কার উপর? হোল অ্যামাউন্ট অফ সাস ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইনের উপর তাহলে কত পার্সেন্ট দেবে? তাহলে সে 1 লাখ টাকা যদি টোটাল ইনকাম হয়, 20,000 টাকা যদি ক্যাপিটাল গেইন হয়, তাহলে 80,000 টাকার উপর কোম্পানির অ্যাপ্লিকেবল রেটে ট্যাক্স দেবে। আর ক্যাপিটাল গেইনের উপর কত পার্সেন্ট ট্যাক্স দেবে? 15%। 20,000 টাকার উপর 15% দেবে। ঠিক আছে? জি স্যার।
আচ্ছা, তাহলে আমার কোম্পানির ক্ষেত্রে ক্যাপিটাল গেইন কিভাবে ট্যাক্স রেট সেটা কিন্তু হয়ে গেল। আমি আবারও বলছি, কোম্পানির টোটাল ইনকাম থেকে ক্যাপিটাল গেইন বাদ দিয়ে তার উপর কোম্পানির অ্যাপ্লিকেবল রেট যদি থাকে 40% ট্যাক্স হবে, আর ক্যাপিটাল গেইনের উপর হবে 15%। ইন কেস অফ পার্সন আদার দেন কোম্পানি, যদি পার্সন হয় কোম্পানি ব্যতীত, তখন তাহলে কি হবে? তখন হবে অন ডিসপোজাল অফ ক্যাপিটাল অ্যাসেট উইদিন 5% অফ অ্যাকুইজিশন। তুমি যদি অ্যাসেটটা গ্রহণ করার 5 বছরের মধ্যে যদি ডিসপোজ করো, দ্যাট ইজ ট্রান্সফার করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। অ্যাসেটের অ্যাকুইজিশন ডেট থেকে যদি উইদিন 5 ইয়ার্স এর মধ্যে যদি শিট উইদিন 5 ইয়ার্স এর মধ্যে যদি তুমি অ্যাসেটটা ডিসপোজ করো, দ্য অ্যামাউন্ট অফ ক্যাপিটাল গেইন উইল বি ইনক্লুডেড উইথ টোটাল ইনকাম অ্যান্ড ট্যাক্স অ্যাকর্ডিংলি অ্যাট রেগুলার রেট। তাহলে তোমার এই টোটাল ক্যাপিটাল গেইনটা টোটাল ইনকামের মধ্যে কি হয়ে যাবে? যুক্ত হয়ে যাবে। বলছি, the amount of capital gained will be included with total income and taxed accordingly at regular rate. রেগুলার রেটে একজন ইন্ডিভিজুয়াল বা একজন ব্যক্তি যেভাবে ট্যাক্স দেয় সেভাবেই তোমার ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স হবে। আমি আবারও বলছি যে একজন ব্যক্তি যখন অ্যাসেটটা অ্যাকুইজিশনের 5 বছরের মধ্যে যদি অ্যাসেটটা ট্রান্সফার করে, তাহলে যে ক্যাপিটাল গেইন হবে সেই ক্যাপিটাল গেইনটা তার ইন্ডিভিজুয়ালের টোটাল ইনকামের মধ্যে যুক্ত হয়ে যাবে, আর টোটাল ইনকামের উপর যেভাবে ট্যাক্স হয় সেভাবে ট্যাক্স হবে। যেমন আমরা এর আগে দেখে আসছি, টোটাল ইনকামের প্রথম 3 লাখ টাকার উপর কোনো ট্যাক্স নেই, পরবর্তী 1 লাখ টাকার উপর 5% ট্যাক্স, পরবর্তী 3 লাখ টাকার উপর 10%, 4 লাখ টাকার উপর তোমার এভাবে, তাই না? আর যদি সেটা হয় আফটার 5 ইয়ার্স, অ্যাকুইজিশনের আফটার 5 ইয়ার্স, তখন সেটা কি করতে হবে? ট্যাক্স পেবল অফ ক্যাপিটাল গেইন এট দ্য অ্যাপ্লিকেবল অফ হিজ টোটাল ইনকাম ইনক্লুডিং দ্য সাবস্ক্রাইব এন্ড ট্যাক্স এর 50% and tax at the rate of 15% on the capital gain which আচ্ছা, তখন যেটা হবে ট্যাক্স পেবল অন দ্য ক্যাপিটাল গেইন এট দ্য অ্যাপ্লিকেবল টু হিজ টোটাল ইনকাম ইনক্লুডিং দ্য সেইড ক্যাপিটাল গেইন। তখন টোটাল ইনকামের মধ্যে ক্যাপিটাল গেইন নিয়ে তার ট্যাক্স পে করতে হবে। অথবা ট্যাক্স এট দ্য রেট অফ 15% অন ক্যাপিটাল গেইন, ক্যাপিটাল গেইনের উপর 15% ট্যাক্স, হুইচ ইভার ইজ লোয়ার, যেটা ছোট সে অ্যামাউন্টটা তোমার হবে, ট্যাক্স পেবল হবে। আমি একটু আবারও বলছি 2 নাম্বারটা, সেটা হচ্ছে যদি একটা অ্যাকুইজিশন 5 বছর হ্যাঁ, যেমন হচ্ছে যে যদি 5 ইয়ার্স এর পর অ্যাসেটটা অ্যাকুইজিশনের 5 ইয়ার্স এর পর যদি সে অ্যাসেটটা সেল করে, তখন তার টোটাল ইনকামের মধ্যে যুক্ত করে তাকে ট্যাক্স দিতে হবে, অথবা 15% ক্যাপিটাল গেইন, দুইটার মধ্যে যেটা ছোট তার উপর তাকে ট্যাক্সটা দিতে হবে। একটা উদাহরণ করলে এই জিনিসটা আরো একটু ক্লিয়ার হবে, ঠিক আছে? এরকম প্রবলেম দিয়ে আমরা একটা প্রবলেম সলভ করব। আচ্ছা, তারপর আসি, শুনতে পাচ্ছ তো আমার কথা? জি স্যার। আচ্ছা, ট্যাক্স এক্সাম্পটেড ক্যাপিটাল গেইনস কিছু যদি স্যার 5 বছরই হয় স্যার, কম না বেশি না, তাহলে কোনটা ধরবো স্যার? উইদিন 5 ইয়ার্স, তার মানে কি বলছে এটা তুমি কি বুঝো? ও আচ্ছা, আফটার 5 ইয়ার্স কি বুঝো? জি স্যার, জি স্যার, এবার ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ 5 বছর। থ্যাংক ইউ। 5 বছর হলে তোমার এই যে একের মধ্যে যাবে, উইদিন 5 ইয়ার্স বলছে, আফটার 5 ইয়ার্স মানে 5 বছরে একদিন, তাই তো? জি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আসি যে ট্যাক্স এক্সাম্পটেড ক্যাপিটাল গেইনস।
কোন ক্যাপিটাল গেইনটা তোমার ট্যাক্স এক্সাম্পটেড, তার বলবো ট্যাক্সটা দিতে হবে না, সেটা আমরা একটু দেখতে চাচ্ছি। প্রবলেমে চলে আসছি, এখানে না, আমরা এখানে দেখবো। হ্যাঁ, যে ট্যাক্স এক্সাম্পটেড ক্যাপিটাল গেইন, যে কোন ক্যাপিটাল গেইনটা ট্যাক্স এক্সাম্পটেড, তার উপর ট্যাক্স দিতে হবে না। প্রথমটা হচ্ছে ক্যাপিটাল গেইন arising from the transfer of capital asset used for the purpose of business. If the capital gains arising out of transfer of plant, machinery, equipment, motor vehicle, furniture, fixture, and computer used in the business or profession is used fully or in part of the purchase, new plant, machinery, equipment, motor vehicle, furniture, fixture, and computer within a period of 1 year before or after the date of transfer, and if the SSC elects in writing before the assessment for rolling over the gain on the new asset. হ্যাঁ ইমন, একটু জেনে রাখো যে ক্যাপিটাল গেইন, আমি এখানে একটু তোমাদেরকে লিখে দিচ্ছি। Capital gain arising from the transfer of capital assets used for the purpose of business, একটা আরেকটা হতে পারে ক্যাপিটাল অ্যাসেট capital gain arising from the transfer of government securities, আর এটা হচ্ছে capital gain arising from transfer of capital being buildings or lands to a new company capital gain, এই তিনটা জিনিসই জেনে রাখো। capital gain arising from transfer of capital being building or land to a new company
আমি একটু সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। যদি কোনো ক্যাপিটাল অ্যাসেট বিজনেস পারপাসে ব্যবহার হয়, ইভেন সেই অ্যাসেটটা, এখানে আরেকটু বলেছে, সেই অ্যাসেটটা যদি, হ্যালো, আটকা দাও দাদা। আজকের ভিডিওটা হচ্ছে মানি যে কোনো ক্যাপিটাল গেইন, এখানে তিনটে এক্সাম্পশন আমরা পড়ছি, তিনটে ক্যাপিটাল গেইন হলে সেটা ক্যাপিটাল গেইন হিসেবে ট্রিট করব না, ক্যাপিটাল গেইন বাট ক্যাপিটাল গেইন হিসেবে তার উপর ট্যাক্স হবে না। তার মধ্যে একটা হচ্ছে ক্যাপিটাল গেইন অ্যারাইজিং ফ্রম ট্রান্সফার অফ ক্যাপিটাল অ্যাসেট ইউজড ফর পারপাস অফ বিজনেস। বিজনেস পারপাসে যদি কোনো ক্যাপিটাল অ্যাসেট ব্যবহার করা হয়, সেটা কি হতে পারে? ভেহিকল হতে পারে, ইকুইপমেন্ট হতে পারে, প্লান্ট হতে পারে, ফিকচার হতে পারে, কম্পিউটার হতে পারে। কিন্তু এখানে একটু বলে আছে যে সেটা ফুললি ব্যবহার হতে পারে অথবা ইন পার্ট টু পারচেজ নিউ প্লান্ট। এখন তুমি কোনো নতুন ছোট প্লান্ট বিক্রি করে নতুন প্লান্ট করতে যাচ্ছ, সেখানে ক্যাপিটাল গেইন হতে পারে, সেই ক্যাপিটাল গেইন এটার মধ্যে হবে না। তারপর হচ্ছে যে কোনো মেশিনারি এক্সচেঞ্জ করতে যাচ্ছ, যে তোমার যে মেশিন ক্যাপাসিটি আছে 100 টন, তোমার দরকার হচ্ছে 1000 টন। এবার সেটাকে তুমি কি করবা? রি-রুলিং সেটাকে বলতেছে, ফর রুলিং ওভার দ্য গেইন অন দ্য নিউ অ্যাসেট। যে তুমি পুরাতন অ্যাসেটটা সেল করে তুমি একটা নতুন অ্যাসেট নিবা, তখন সেটা ক্যাপিটাল গেইন হবে না। আর গভর্নমেন্ট সিকিউরিটিজ এর ক্ষেত্রে যদি ট্রান্সফার হয়, সেখানে যদি কোনো গেইন হয়, সেটাও ক্যাপিটাল অ্যাসেট, মানে সেই গেইনের উপর ট্যাক্স এক্সাম্পটেড। আর লাস্ট ওয়ানটা হচ্ছে নতুন একটা কোম্পানি ফর্ম করতে, যে সে ধরো তুমি শেয়ার হোল্ডার হবা, শেয়ার হোল্ডার হওয়ার ক্ষেত্রে তোমার টাকা নাই, তুমি একটা বিল্ডিং দিয়ে দিলা, সেই বিল্ডিং এর সমমান তোমাকে শেয়ার দিল, তখন সেখান থেকে যদি তোমার ক্যাপিটাল গেইন হয়, তার উপর ট্যাক্স হবে। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। স্যার আরেকবার। আবার বলছি যে সে ধরো একটা কোম্পানি ফর্ম হচ্ছে, সেই ফর্মে তুমি শেয়ার কিনতে চাচ্ছ, বাট তুমি টাকা দিয়ে না কিনে তুমি একটা ল্যান্ড দিয়ে দিলা তাদেরকে। এখন ল্যান্ডটা তো তারা যে তোমার কাছ থেকে নিল, সেই ল্যান্ডটা কিন্তু তারা টাকাতে কনভার্ট করবে, ভ্যালুয়েশন করবে না ল্যান্ডটা? জি স্যার। ভ্যালুয়েশন করে সে অনুপাতে তোমাকে কি দেবে? শেয়ার দেবে। এখন এই ট্রান্সফারের কারণে যদি সেখানে কোনো ক্যাপিটাল গেইন হয়, সেটা ট্যাক্স এক্সাম্পটেড ক্যাপিটাল গেইন। দেখো, এখন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাব। একটা ট্যাক্স ক্যালকুলেশনের মূল বেসিক যে জিনিসটা, তার জন্য কি লাগে? প্রথমত তোমার লাগে যে ইনকাম বা গেইন, যার উপর আমরা ট্যাক্স করব, সেই ইনকাম আর গেইন ক্রিয়েট হবে কোথা থেকে? ক্যাপিটাল অ্যাসেট। এই কারণে আমরা ক্যাপিটাল অ্যাসেটের ডেফিনেশন পড়েছি। কোনগুলো ক্যাপিটাল অ্যাসেট না, সেটাও আমরা পড়েছি। কোনগুলো ক্যাপিটাল অ্যাসেট না, সেটাও আমরা পড়েছি। আর তারপর যেটা লাগে সেটা ট্যাক্স রেট, আমরা কত পার্সেন্ট হারে ট্যাক্স দেবো সেটা আমরা পড়লাম। তারপর যেটা হয় যে আমার ট্যাক্স এক্সাম্পটেড কতটুকু ক্যাপিটাল গেইনের উপর, সেটা আমরা দেখলাম যে কোন কোন ক্যাপিটাল গেইন আমরা ট্যাক্স এক্সাম্পটেড, সরকারকে ট্যাক্স দিতে হবে না, সেটা আমরা দেখেছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা প্রবলেম অনুযায়ী একটু সলভ করবো। আমরা এখানে যদি আসি, এই প্রবলেমে এখানে এখানে একটা ওভারভিউ আছে, there is no capital gain tax on personal effect or agricultural land। এটা আমরা পড়েছি। পার্সোনাল ইফেক্ট যদি হয় অথবা এগ্রিকালচারাল যদি ল্যান্ড হয়, তার উপর কি নাই? নো ক্যাপিটাল গেইন, পড়েছি আমরা। জি স্যার। কিন্তু এগ্রিকালচারাল ল্যান্ডের ক্ষেত্রে একটা সার্টেন রেস্ট্রিকশন আছে, যদি ঢাকাতে হয়, পৌরসভায় হয়, তাহলে সেটার ক্ষেত্রে হবে না। আচ্ছা, there is no capital gain tax on transfer of land building to new company form to set up an industry। এটা আমরা পড়েছি। জি স্যার। যদি নতুন কোম্পানি আমরা ফর্মের হয়, তখন যদি কোনো ল্যান্ড বিল্ডিং এ ট্রান্সফার হয়, তারপর
নো ক্যাপিটাল গেইন ট্যাক্স, নো ক্যাপিটাল গেইন ট্যাক্স, ক্যাপিটাল গেইন হবে বাট সেই ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স হবে না। ইন ডিটারমিনেশন অফ ট্রান্সফার ভ্যালু ইনকাম ট্যাক্স অথরিটিজ মে কনসিডার দ্য ফেয়ার মার্কেট ভ্যালু ইফ ইট কনসিডার্স অ্যাপ্রোপ্রিয়েট। দেখো যখন ট্রান্সফার ভ্যালু করা হবে, সম্পত্তিটা যখন তুমি ট্রান্সফার করবা তখনই তো আমার ক্যাপিটাল গেইনের প্রশ্নটা আসবে, সেই ক্ষেত্রে ফেয়ার ভ্যালুকে কনসিডার করতে বলছে। ট্যাক্স অথরিটিজ কাকে বলছে? ফেয়ার ভ্যালু কনসিডার করতে, সেটার ডেফিনেশন আমরা পড়েছি। একটা জিনিস আমরা পড়ি নাই, ক্যাপিটাল লস যদি হয় সেটাকে সেট অফ বা ক্যারি ফরওয়ার্ড করা যায়। সেট অফ ক্যারি ফরওয়ার্ডের বিষয়ে একটা চ্যাপ্টার আছে, আমরা যদি সময় পাই সেটা নিয়ে আমরা আলোচনা করব। ইট ইজ ট্যাক্স এট দ্য রেট অফ 15% ইন কেস অফ দ্য কোম্পানি, এটাও আমরা পড়েছি। কোম্পানির ক্ষেত্রে 15% ট্যাক্স দিতে হবে। নো রেসিডেন্টস নন রেসিডেন্টস আর এক্সাম্পট ইন কেস অফ ক্যাপিটাল গেইন অন স্টক এন্ড শেয়ারস প্রোভাইডেড দে এনজয়, দরকার না এটা আমাদের। তারপর এটাও আমরা দেখেছি, ক্যাপিটাল অ্যাসেট আমরা দেখেছি, এগ্রিকালচারাল ল্যান্ড দেখেছি, ফেয়ার মার্কেট ভ্যালু দেখেছি, ট্রান্সফার দেখেছি, কম্পিউটেশন অফ ক্যাপিটাল গেইন। এই ফেয়ার ভ্যালু ডিটারমিনেশনটা আছে, আমরা এটা দেখা যায় যে কিভাবে ফেয়ার ভ্যালু ডিটারমিনেশন হবে, ডিসিটি করবে। এত ডিটেইল আর আমরা যাচ্ছি না। তাহলে আমরা কোম্পানির ক্ষেত্রেও দেখব যে কিভাবে শেয়ার ভ্যালু হয়, ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেও দেখবো আমরা। বুঝাতে পারলাম? ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ট্যাক্স রেট এক ধরনের, কোম্পানির ক্ষেত্রে ট্যাক্স রেট আরেক ধরনের না? জি স্যার। আচ্ছা, দেখো কোম্পানির ক্ষেত্রে একেবারে 15%, বাট পার্সন আদার দেন কোম্পানির ক্ষেত্রে ডিউ অন ডিসপোজাল উইদিন 5 ইয়ার্স, তাহলে তখন রেগুলার রেটে হবে। আর ডিউ অন ডিসপোজাল আফটার 5 ইয়ার্স এট এ রেগুলার রেট অর এট দ্য রেট অফ 15% হুইচ এভার ইজ লোয়ার। দুইটার মধ্যে যেটা ছোট সেটা হবে ক্যাপিটাল গেইনের উপর। এখন সে ধরো কারো ইনকাম হয়ে দাঁড়ালো 4 লাখ টাকা, তাহলে 3 লাখ টাকার উপর ট্যাক্স দিতে হবে না, আর 1 লাখ টাকার উপর কত পার্সেন্ট দিতে হবে? 5%। তাহলে 5% আর 15% দুইটার লোয়ার কত? 5%। তাহলে 5% হবে। এটাই কিন্তু আমি তখন লাস্ট প্যারাগ্রাফে এটা নিয়ে আলোচনা করছিলাম, এখানে আরো সুন্দর করে দেওয়া আছে। এত কিছু আর তোমাদের জানার দরকার নাই। ভবিষ্যতে জানবা, তোমাদের মধ্যে থেকে যারা আরো প্রফেশনাল ডিগ্রি করবা তখন আরো এই ট্যাক্স ভ্যাট এগুলোর স্কোপ অনেক বিশাল। আর আইনগুলো এরকম যে হচ্ছে এই যে এখানে একটু দেখি, এই কয়েকটা তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো, তাই না? জি আগে স্যার। ব্যক্তির ক্ষেত্রে দেখি, মিস্টার এরশাদ। দেখো মিস্টার এরশাদ হ্যাজ রেকর্ডেড দ্য ফলোইং ট্রানজাকশন ফর দ্য ইয়ার। মিস্টার এরশাদ তাহলে কিন্তু সে কিন্তু ব্যক্তি। প্রথমে আগে তোমাকে ডিটারমাইন করে নিতে হবে যে পার্সন নাকি তোমার কোম্পানি। আচ্ছা, you are required to comment on the following implication of capital gain and capital gain taxes on each of the following transaction independently. প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট। He has sold, that is Mr. Ershad sold a motor car 6 lakh that he purchased in 2007 at a cost of টাকা 4 lakh and used solely for personal purpose. সে 6 লাখ টাকা একটা মোটরসাইকেল বিক্রি করেছে, আর সেটা কিনেছিল 4 লাখ টাকা, সম্পূর্ণ সে ব্যক্তিগত ব্যবহারের জন্য সেটা মানে ব্যক্তিগত উদ্দেশ্যে সে সেটাকে ব্যবহার করেছে। তাহলে কি হবে? মোটর কার ইজ এ মুভেবল প্রপার্টি and used exclusively for personal purpose. It does not fall under the definition of capital asset as per section 215. এখানে লিখে দিয়েছে যে used solely for personal purpose, তাহলে এটা পার্সোনাল ইফেক্ট
আমরা যেটা পড়ে আসছি, এই যে মুভেবল প্রপার্টি, এই দুইটা কিনা আমাদের ক্যাপিটাল অ্যাসেট না? পড়েছি স্টক ইন ট্রেড আর মুভেবল প্রপার্টি, জি স্যার পার্সোনাল ইফেক্ট, মুভেবল প্রপার্টি বা পার্সোনাল ইফেক্ট। পার্সোনাল ইফেক্ট। তাহলে তাহলে কি, হি ইজ নট রিকোয়ার্ড টু অ্যাসেস ক্যাপিটাল গেইন অন হিজ ট্রান্সফার এন্ড নো ট্যাক্সেস অ্যাজ ওয়েল। ক্লিয়ার? যেহেতু সম্পূর্ণ ব্যক্তিগত কারণে মোটর কারটা সে ইউজ করেছে, সুতরাং এটা বিক্রি করে যে তার প্রফিট হয়েছে, এটা ক্যাপিটাল অ্যাসেটও না, সুতরাং ক্যাপিটাল অ্যাসেট না হলে ক্যাপিটাল গেইন না, আর ক্যাপিটাল গেইন না হলে ক্যাপিটাল গেইন ট্যাক্সও না। বুঝাইতে পারলাম? স্যার তখন এটা সাধারণ ট্যাক্সে আসবে। কিছুই না, কোনো কিছুতে যাবে না। সেল অফ এ 3-story বিল্ডিং ফর টাকা 30 লাখ। 3 তলা একটা বিল্ডিং তুমি 30 লাখ টাকা বিক্রি করেছো ডিসেম্বরের 10, হুইচ ওয়াজ পারচেসড অন মার্চ 2000 ফর টাকা 18 লাখ। ইন জানুয়ারি 2004 দ্য বিল্ডিং ওয়াজ এক্সটেন্ডেড এট এ টোটাল কস্ট অফ টাকা 5 লাখ। তুমি 2000 সালে 18 লাখ টাকা দিয়ে বিল্ডিং কিনেছিলা, যেটা 2004 সালে আরো 5 লাখ টাকা খরচ করে বড় করেছো। ফেয়ার ভ্যালু অফ দ্য বিল্ডিং হচ্ছে 32 লাখ, কিন্তু তুমি বিক্রি করেছো 30 লাখ। এখন তোমার ক্যাপিটাল গেইন কত আমরা বের করব? ক্যালকুলেশন অফ ক্যাপিটাল গেইন। প্রথমে গেইন বের করব, তারপর গেইনের উপর ট্যাক্স বের করব। ক্যালকুলেশন অফ ক্যাপিটাল গেইন ফ্রম দ্য সেল অফ বিল্ডিং। না না না, আমি ক্লাস নেই। হ্যাঁ, আচ্ছা সেই ক্ষেত্রে তাহলে আমরা দেখব সেল প্রসিডস অর ফেয়ার মার্কেট ভ্যালু হুইচ এভার ইজ হায়ার। ফেয়ার মার্কেট ভ্যালু আর সেল প্রসিডের যেটা বড়টা, কারণ কি এগুলো মানুষ যে দামে বিক্রি করে সেই দামে রেজিস্ট্রি করে না, রেজিস্ট্রি দেখা গেল কম দামে করে ট্যাক্স ফাঁকি দেওয়ার কারণে। এই কারণে ফেয়ার মার্কেট ভ্যালু আর সেল প্রসিড এই দুইটার যেটা হায়ার সেটাকে আমরা ইনকাম হিসাবে নেব। নেওয়ার পর সেখানে থেকে আমরা বাদ দিব কি কি, আমরা যে ল্যান্ডটা কিনেছিলাম কস্ট অফ অ্যাকুইজিশন ছিল 18 লাখ, আরো 5 লাখ টাকা খরচ করেছিলাম, টোটাল 23 লাখ। তাহলে আমাদের ক্যাপিটাল গেইন হয়েছে 9 লাখ। আমি কি বুঝাতে পারলাম? জি স্যার। আচ্ছা, এখন একটা টাইম পিরিয়ড আছে, তুমি দেখো এখানে তোমার 2010 এর ডিসেম্বরে তুমি বিক্রি করেছো, তুমি কিনেছিলা কত? 2000-এ, তাই না? হুইচ ওয়াজ পারচেসড অন মার্চ 2000, দ্যাট ইজ, তাহলে তুমি আফটার 5 ইয়ার্স কিন্তু, আফটার 5 ইয়ার্স, তাই না? জি স্যার। আফটার 5 ইয়ার্স যদি হয় তাহলে কি হবে? এর ক্যাপিটাল গেইন উইল বি ট্যাক্স 15% ওয়াটসে কম যেটা হবে ওটা হবে ব্যক্তিগত রেটে। কেন এই রুমে তো এখানে যেহেতু আফটার 5 ইয়ার্স, তাহলে ক্যাপিটাল গেইন উইল বি ট্যাক্স এট এ রেগুলার রেট অর 15%, হুইচ এভার ইজ লোয়ার অ্যাজ ট্রান্সফার ইজ মেড আফটার 5 ইয়ার্স বোথ অরিজিনাল কস্ট এন্ড এক্সটেনশন কস্ট। ক্লিয়ার? এটি হচ্ছে আমাদের কনক্লুশন। রেগুলার রেট আর 15% এর মধ্যে যেটা লোয়ার সেটাই হবে আমাদের এই ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স। সি নাম্বারে আসি, দেখেন। sold an agricultural land situated outside of the jurisdiction of the Kumilla Cantonment Board at a total price 20 lakh, which was purchased 5 years back at a total price of টাকা 10 lakh। 10 লাখ দিয়ে তুমি 5 বছর আগে তুমি একটা ল্যান্ড কিনেছিলা, সেটা হচ্ছে যে কুমিল্লা ক্যান্টন বোর্ডের বাইরে, এখানে বলে দিয়েছে ক্যান্টনমেন্ট বোর্ডের বাইরে। সো তাহলে এটা আমাদের এটি এগ্রিকালচারাল ল্যান্ডের উপর কি করতে হবে? তাহলে ট্যাক্স দিতে হবে। দেখো, দ্য ল্যান্ড বিং অ্যান এগ্রিকালচারাল ল্যান্ড সিচুয়েটেড আউটসাইড দ্য jurisdiction of the cantonment board does not fall under the category of capital asset as per section 215। কি বললো? outside the jurisdiction of the
ক্যান্টনমেন্ট বোর্ড Cantonment Board's jurisdiction বাইরে does not fall under the capital asset, so the capital gain arising from such transfer will not be taxed. আমরা তো যেখানে যেটা পড়ে আসছি সেটা ছিল কি ছিল? এটার মিনিং কি বললো? The land being situated outside the jurisdiction of the cantonment board. আমরা তো জানি ক্যান্টনমেন্ট বোর্ড, পৌরসভা এগুলোর মধ্যে পড়লে সেটা এগ্রিকালচারাল ল্যান্ড না, নাকি? ডেফিনেশনটা একটু আমাদের ভুল হচ্ছে কোথাও, একটু দেখে আসি দেখি। স্যার এটা তো বাইরে বলছে, তাহলে তো স্যার এটা এগ্রিকালচার ল্যান্ড না। একটু দেখে আসি, আমার একটু ভুল হতে পারে। এই যে দেখো এখানে বলছে এগ্রিকালচারাল ল্যান্ড, এটা সাম স্ট্যাটুটরি ক্যাপিটাল অ্যাসেট বাট ডাজ নট ইনক্লুড। দেখো এখানে কি বলছে, এগুলো না, এ বি সি, তো এগুলো ইনক্লুড না, তাহলে এগ্রিকালচারাল ল্যান্ড ইনক্লুড না, ঠিক আছে? আমি যদি এইটুকু কেটে দেই তাহলে কি দাঁড়ালো? এগ্রিকালচারাল ল্যান্ড ইন বাংলাদেশ, এটা কিন্তু আমাদের ক্যাপিটাল অ্যাসেট না। বাবা গোসল করবে না? বাবা 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 গোসল করবে না? আজকে তাতে যেতে হবে। গোসল করবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ডেফিনেশনে দেখো এখানে বলা আছে এগ্রিকালচারাল ল্যান্ড ইন বাংলাদেশ, এটা কিন্তু ক্যাপিটাল অ্যাসেট হবে না, বাট নট বিং ল্যান্ড সিচুয়েটেড মানে কি বুঝালো? যে এরিয়ার মধ্যে ল্যান্ডটা অবস্থিত না, তাই না? ইন এন এরিয়া হুইচ ইজ comprised within the jurisdiction of which is comprised within the jurisdiction of Dhaka, Narayanganj, Gazipur, Chittagong. Agricultural land in Bangladesh not being situated, not being land situated, এই ল্যান্ড গুলো এই এরিয়ার মধ্যে যখন সিচুয়েটেড না, সেটাই কি হবে? এগ্রিকালচারাল ল্যান্ড হবে। আর এগ্রিকালচারাল ল্যান্ড হলে সেটা কি হবে? না ঠিকই তো আছে, আর এগ্রিকালচারাল ল্যান্ড হলে সেটা কি হবে? এটা উইদিন জুরিসডিকশন, আর এখানে কি বললো? আউটসাইড অফ দ্য জুরিসডিকশন, তাই না? জি স্যার। তাহলে তো এটা হচ্ছে না, এটা একটু কনফিউশন। আমি এটা আবার একটু দেখে নেব, এটা বাদ দিয়ে দাও এখন, ঠিক আছে? যেহেতু কি আসছে আমি ওটা আবার একটু দেখে নেক্সট ক্লাসে আরো একটু ভালো করে ইয়া করবো। হ্যাঁ, আমি ওই মূল প্রবলেমে চলে যাই। কোথায়?
বলো। এখানে ছিলাম। তো পরেরটা দেখে sold a machine purchased at a price of টাকা 80,000 for the purpose of his business at a price of টাকা 150 lakh 1.5 lakh, that is 1,50,000 at fair market value. Another টাকা 30,000 was spent to improve the machine. 80,000 টাকা তুমি মেশিন কিনেছিলা, 30,000 টাকা আরো তুমি সেটাকে ইমপ্রুভ করেছো, বাট সেটা বিক্রি করেছো কত 1,50,000। at the time of sale machine had accumulated depreciation amount টাকা 60,000। তাহলে আর কি হবে? তাহলে দেখো সেল প্রসিড অর ফেয়ার মার্কেট ভ্যালু দুইটার মধ্যে যেটা বড় সেটা আমরা নিব, সেটা হচ্ছে 1.5 লাখ লেস কস্ট অফ অ্যাকুইজিশন। 80,000 টাকা দ্বারা আমরা কিনেছি, আরো 30,000 টাকা, টোটাল 1,10,000। তাহলে আমাদের ক্যাপিটাল গেইন হচ্ছে 40,000। আমরা এই দুইটাই বাদ দেবো, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিব না। অ্যাকাউন্টিং সিস্টেমে আমাদের বুক ভ্যালু বের হয় যেটা, সেটা হচ্ছে যে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে, বা ট্যাক্সেশন সিস্টেমে আমি যত দিয়ে কিনেছি সেটা আমি বাদ দেব। আমি আবারও বলছি, ট্যাক্সেশন সিস্টেমে ক্যাপিটাল গেইন বের করতে গেলে আমি যত দিয়ে বিক্রি করেছি সেখান থেকে আমার কস্ট প্রাইস বাদ দেব। কিন্তু অ্যাকাউন্টিং সিস্টেমে আমি ক্যাপিটাল গেইন বের হয় তোমার বুক ভ্যালু আর হচ্ছে তোমার সেল ভ্যালু, এই দুইটার ডিফারেন্স। দেখো আমি একটু দেখিয়ে দিচ্ছি, ক্যাপিটাল গেইন আন্ডার অ্যাকাউন্টিং সিস্টেম হচ্ছে যে কস্ট প্রাইস মাইনাস হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু কি বেরোবে? বুক ভ্যালু। এবার হচ্ছে তোমার সেলস প্রাইস মাইনাস বুক ভ্যালু ইকুয়াল টু ক্যাপিটাল গেইন। এটা অ্যাকাউন্টিং সিস্টেম। আর ট্যাক্সেশন সিস্টেমে হচ্ছে যে ক্যাপিটাল গেইন আন্ডার ট্যাক্সেশন সিস্টেম হচ্ছে যে সেলস প্রাইস অর ফেয়ার ভ্যালু যেটা হায়ার ওয়ান, এটার মধ্যে হায়ার ওয়ান সেটা থেকে বাদ দিব অ্যাকুইজিশন কস্ট, ACQUISITION অ্যাকুইজিশন কস্ট। তার থেকে বাদ দিব ইমপ্রুভমেন্ট কস্ট বা এডিশনাল কস্ট, ইমপ্রুভমেন্ট কস্ট বাদ দেওয়ার পর যদি কিছু থাকে সেটা হচ্ছে ক্যাপিটাল গেইন। আমি কি বুঝাইতে পারলাম?
সেলস প্রাইস বা ফেয়ার ভ্যালু দুইটা যেটা বড়, সেখান থেকে তুমি যে অ্যাসেটটা কিনেছিলা তার সেটা ছিল অ্যাকুইজিশন কস্ট বা অ্যাকুইজিশন প্রাইস যাই বলি, সেখান থেকে সেই অ্যাসেটটা যদি কখনো ইমপ্রুভমেন্ট করো সেই কস্টটাও বাদ দিতে হবে, তারপর যদি কিছু থাকে সেটা হবে ক্যাপিটাল গেইন। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। এই তো তারই ধারাবাহিকতায় এখানে দেখো সেল প্রসিড 1.5 লাখ, কস্ট অফ অ্যাকুইজিশন 80,000, কস্ট অফ ইমপ্রুভমেন্ট 30,000, 1,10,000 বাদ দিয়েছে 40,000, এটা ক্যাপিটাল গেইন। বাট অ্যাকাউন্টিং সিস্টেম এখানে ক্যাপিটাল গেইন কত? অ্যাকাউন্টিং সিস্টেমে ক্যাপিটাল গেইন হচ্ছে, তোমার প্রবলেমে আসি, যে অ্যাকাউন্টিং সিস্টেমে ক্যাপিটাল গেইন হচ্ছে তোমার পারচেস প্রাইস হচ্ছে 80,000, 80,000 থেকে তুমি এবার বাদ দিবা আচ্ছা ইমপ্রুভমেন্টটা যদি আমরা অ্যাড করি তাহলে 80 আর 10 কত? 1,10,000, 1,10,000 থেকে 60,000 বাদ দিলে কত হয়? 50,000। 50,000 হচ্ছে বুক ভ্যালু, আর তুমি বিক্রি করেছো কত? 1.5 লাখ, দ্যাট ইজ 1 লাখ টাকা হচ্ছে তোমার কি ক্যাপিটাল গেইন। আর অথচ ট্যাক্সেশন সিস্টেমে ক্যাপিটাল গেইন কত হলো? 40,000। জি স্যার। স্যার আমাদের তো স্যার ট্যাক্সেশন সিস্টেমটাই তো লাগবে স্যার। হ্যাঁ আমাদের ট্যাক্সেশন সিস্টেমটা লাগবে, জাস্ট ক্লিয়ার মানে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি সেটা দিলাম। আজকে এই প্রবলেমটা দেখে আমরা শেষ করে দেবো। হ্যাঁ জি স্যার। এখানে দেখো এটার মধ্যে অনেক কিছুই আছে। মিস্টার আশিকুর রহমান পারচেজ এন অ্যাপার্টমেন্ট November 2007 for টাকা 16 লাখ। He has paid 1% brokerage fee. এই 16 লাখ টাকার 1% দ্যাট ইজ 1,60,000 টাকা সে ব্রোকারেজ ফি দিয়েছে। সাবসিকুয়েন্টলি স্পেন্ড, পরবর্তীতে সে আরো খরচ করেছে 5 লাখ টাকা ফর দ্য রেনোভেশন অফ দ্য হাউস। এই হাউসটাকে, এই অ্যাপার্টমেন্টটাকে রেনোভেশনের জন্য সে আরো 5 লাখ টাকা খরচ করেছে। On 1st July 2010, দেখো 2007 নভেম্বরে নিয়েছে, 1st July 2010, that is 5 বছর যায় নাই। He entered into a agreement to sell the property Mr. Anwar for a consideration of টাকা 50 লাখ। ঢাকাতে এগুলো খুব হয়, ফ্ল্যাট কিনে আর ফ্ল্যাট বিক্রি করে। তো মিস্টার আনোয়ারের কাছে সে এগ্রিমেন্ট করলো 50 লাখ টাকা দিয়ে সে ফ্ল্যাটটা বিক্রি করবে। রিসিভ আর্নেস্ট মানি, অ্যাডভান্স মানি সে নিল 1 লাখ টাকা। As per the terms of the agreement, the balance payment should be made within 90 days of the agreement. If not, the earnest money will be forfeited. যদি সে 90 দিনের মধ্যে টাকা না দিতে পারে তাহলে আর্নেস্ট মানিটা ফরফিটেড হবে, বাজেয়াপ্ত হয়ে যাবে। Mr. Anwar could not make the payment within the stipulated time and the amount of টাকা 1 lakh was forfeited by Mr. Rahman. Even Anwar সত্যি সত্যি ব্যর্থ হলো। এই মিস্টার রহমান সেটাকে কি করলো? আশিকুর রহমান সেটাকে ফরফিট করে দিল। সাবসিকুয়েন্টলি পরবর্তীতে 10th June 2011, 2011 সালের 10ই জুন আর হচ্ছে নভেম্বরে 2007, 7, 8, 9, 10, 11, হ্যাঁ উইদিন 5 ইয়ার্স এর মধ্যে আবার কি করলো? মিস্টার রহমান সোল্ড দ্য অ্যাপার্টমেন্ট মিস্টার আব্দুর রহমান। মিস্টার রহমান আশিকুর রহমান আব্দুর রহমানের কাছে এবার 55 লাখ টাকাতে সেল করলো। হি অলসো পেড 2% ব্রোকারেজ হাউস ফি অন দ্য সেল অফ দ্য অ্যাপার্টমেন্ট। বিক্রি মূল্যের উপর 2% সে ব্রোকারেজ হাউস দিল। দ্য ফেয়ার মার্কেট ভ্যালু অফ দ্য হাউস অন দ্য ডেট ছিল কত? 52 লাখ, কিন্তু সে বিক্রি করেছে 55 লাখ। Calculate taxable capital gain for the assessment year 2011 and 12. Income under the capital gain section 31, full value of consideration received against capital asset. Full value, সে যে consideration receive করেছে তার full value। Full value কোনটা? 55 লাখ আর হচ্ছে ফেয়ার ভ্যালু 52 লাখ, দুইটার মধ্যে হায়ার ওয়ান কোনটা? 55 লাখ। 55 লাখ। সে কিন্তু তার আগে আরো 1 লাখ টাকা মজা নিয়েছে না? জি স্যার। এটার উপরেও ট্যাক্স দিতে হবে। এই কারণে 55 আর 1 তার টোটাল রিসিভ হচ্ছে 56 লাখ, আর ফেয়ার মার্কেট ভ্যালু হচ্ছে 52 লাখ। তাহলে দুইটার মধ্যে হায়ার ওয়ান কোনটা? 56 লাখ। তার মানে 56 লাখ টাকা হচ্ছে তার ডিসপোজাল ভ্যালু ক্যাপিটাল অ্যাসেটের। সেখান থেকে তাকে যে এক্সপেন্স গুলো বাদ দিতে বলা হয়েছে, অ্যাডমিসিবল এক্সপেন্স বা অ্যালায়েবল ডিডাকশন, সেগুলো আমরা এবার বাদ দিব। প্রথমত সে 55 লাখ টাকার উপর 2% ব্রোকারেজ ফি দিয়েছে,
তাহলে 55 লাখ টাকা 2% ব্রোকারেজ ফি। সে যখন কিনেছে তখন সে 1% ব্রোকারেজ ফি দিয়েছে। কতর উপর? 16 লাখ টাকার উপর সে 1% ব্রোকারেজ ফি দিয়েছে। তাহলে 16 লাখ টাকার উপর 1% ব্রোকারেজ ফি হচ্ছে 1 লাখ কত হয়? 16 লাখ টাকা 1,60,000 টাকা হয় নাকি? আচ্ছা হোয়াট এভার। তো আর সে 16 লাখ টাকা দিয়ে কিনেছে, তাহলে 16 লাখ টাকা দিয়ে কিনেছে আর 16 লাখ টাকার উপর 1% ব্রোকারেজ ফি দিয়েছে। তাহলে দুইটাই অ্যাড করলে কত হয়? 16,16,000 হয়। 16 লাখের উপর তোমার 1% 16,000 আসে। এটা এক জায়গায় করে দিছি। হ্যাঁ, আর সে আবার রেনোভেশন করেছে কত টাকা? 5 লাখ টাকা। তাহলে এটাও কি বাদ যাবে না? ইমপ্রুভমেন্ট 5 লাখ টাকা বাদ যাবে। তাহলে টোটাল 22,56,000 টাকা বাদ যাবে। তার ক্যাপিটাল গেইন হচ্ছে 33,74,000 টাকা। ক্লিয়ার? জি जी স্যার। सर জি স্যার। আমি তোমাদের তোমাদের শিলের বইয়ের এখানে কয়েকটা প্রবলেম আছে, হ্যাঁ, কুইজ সলিউশন। তোমরা এগুলো প্র্যাকটিস করবা। যেগুলো বুঝবা না আগামী ক্লাসে আমি সেগুলো আলোচনা করব। তাহলে এটা গ্রুপে অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, জি স্যার। আচ্ছা কেউ একজন আমাকে করো তো, একটা মেইল অ্যাড্রেস বলো তো, তাকে দেই। আমার একটু এখান থেকে এইটা আমি পাচ্ছি না, হচ্ছে স্যার যে এই বইটা তো স্যার আমাদের কাছে আছে স্যার। আছে, এটা আমি দিচ্ছি। এটা তোমরা এখান থেকে মিলিয়ে নিও, সমস্যা নাই। তোমার বই যদি থাকে আর প্রিন্ট করার দরকার নাই, আমি সফট কপিটা দিচ্ছি। হ্যাঁ, জি স্যার। যে কেউ একজন সিআর একটা মেইল অ্যাড্রেস বলো তো। স্যার সজীব লাগেন, ASAJIB। আচ্ছা, দিচ্ছি দাঁড়াও।